নমস্কার, প্রত্যেককে ওয়েলকাম আমাদের পর্দায়। এবং আমি তোমাদের সাথে সকলের প্রিয় এসডি স্যার এই মুহূর্তে সরাসরি রয়েছি ক্লাসে। কোন ক্লাস? যেই ক্লাস তোমরা ভালোবাসা দিচ্ছ আমাদের অনেক, সেই ক্লাস অর্থাৎ RS আগরওয়াল বইয়ের যে সিরিজ। যারা একদম বেসিক থেকে শুরু করতে চাও, যারা একদম নতুন থেকে শুরু করতে চাও, দাদা আমি কিছুই বুঝতে পারি না, এই ধরনের ছেলে মেয়েদের জন্য কিন্তু আমরা RS আগরওয়াল করছি। অবশ্যই যারা এই মুহূর্তে অনেকটা এগিয়ে গেছো তাদের জন্য নয়, তাদের জন্য আমাদের অন্য সিরিজ রয়েছে। যারা একদমই বেসিক থেকে শুরু করছো তাদের জন্য রয়েছে RS আগরওয়াল। এবং আমাদের যে চ্যাপ্টার চলছিল সেটা হলো পার্সেন্টেজ বা শতকরা। তো ইতিমধ্যেই থিওরি আলোচনা করেছি এবং আরো 5-5টা সেশন আমরা আলোচনা করেছি পার্সেন্টেজের ওপর। আজকে তার লাস্ট সেশন, যেটা আমরা আলোচনা করছি পার্ট 6 হিসাবে। তো প্রত্যেককে বলবো ভিডিওগুলো না কেটে দেখতে থাকো আমাদের সাথে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, বা যারা একদম নতুন থেকে শুরু করছো তাদের সাথেও শেয়ার করো। এই ক্লাসগুলি খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, আগের দিন আমাদের হয়ে গেছে কত অবধি? 25 পর্যন্ত, এবং আজকে আমরা শুরু করব 26 থেকে। দেখো, বলছে একটি নির্দিষ্ট জিনিসের দাম 15% বৃদ্ধি পেল যদি একজন গ্রাহক জিনিসটির জন্য তার খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে জিনিসটির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? দাম 15% বৃদ্ধি পেয়েছে, প্রশ্ন হলো যদি ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে মোটের ওপর মোট খরচ অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো পরিবর্তন না হয়, তাই তো? তাহলে কি বলতে পারি? কি বলতে পারি? দেখো, বলতে পারি দেখো, দাম কি হয়েছে স্যার? দাম আগে ছিল কত টাকা? ধরো 100 টাকা ধরে নাও, ধরে নিলাম আগে ছিল 100 টাকা। তাহলে পরে কত হলো স্যার? আগে যদি 100 টাকা হয় তাহলে দাম বলেছে স্যার 15% বৃদ্ধি পেল, ঠিক? তাহলে 15% বৃদ্ধি হলে কত হয়? 115 টাকা, ঠিক আছে? দেখো, আমি একবারে রেশিওতেই চলে যাচ্ছি বা 100তেই চলে যাচ্ছি এই কারণে যে এটারই যে এক্স ধরে অঙ্ক করলে স্যার কি হবে, এটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করে দিয়েছি এই প্যাটার্নটাকে, তাই জন্য আমরা সেখানে যাচ্ছি, ঠিক আছে? এক্স ধরে আর যাচ্ছি। তো দাম, ব্যবহার আর খরচ। তো তুমি আমাকে একটা বেসিক জিনিস বলো তো বাবু, একদম বেসিক জিনিস কি বলবে স্যার? যে 10 টাকা কেজি ধরে ধরো তুমি আলু কিনেছো এবং 9 কেজি আলু তুমি কিনেছো, তাহলে কি 10 টাকা কেজি ধরে 9 কেজি, 9 কেজি মানে তোমার ব্যবহার, এটা কেজি। তাহলে স্যার কত টাকা টোটাল খরচ করলাম? তুমি বললে স্যার 10 × 9 90 টাকা। 1 কেজির দাম যদি 10 টাকা হয়, 9 কেজির দাম 9 × 10 = 90। অর্থাৎ দামের সাথে যদি ব্যবহার গুণ করি তাহলে আলটিমেটলি কি চলে আসে? খরচ চলে আসে। তো আমার এখানে কি বলেছে স্যার? খরচ অপরিবর্তিত রয়েছে। দেখো, মোট খরচ অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ আগে যদি আমি মোট খরচ 1 থাকে তাহলে এখনো আমি মোট খরচ কত রাখবো? একই রাখবো, ঠিক আছে? মোট খরচের কোনো পরিবর্তন হবে না, মোট খরচ কি রয়েছে? অপরিবর্তিত রয়েছে, ঠিক আছে? তাহলে বলো 100-র সাথে কিছু একটা গুণ করে 1 আসবে, 115-র সাথে কিছু একটা গুণ করে 1 আসবে। তো 100-115-কে কি দিয়ে গুণ করলে 1:1 আসতে পারে? এবং কি শেখানো হয়েছে আগের ক্লাসগুলোতে তোমাকে, দেখো, যেটা তখনই 1:1 আসবে যখন এটাকে দিয়ে একে গুণ করব এবং এই সংখ্যা দিয়ে একে গুণ করব, তখনই পসিবল। দেখো, এই 115 চলে গেল এখানে আর এই 100 চলে গেল এখানে। দেখো এবার এটা 1:1 হলো কিনা? উপরেও হলো 115 × 100, নিচেও হলো 115 × 100, দুটোই সমান, সব কাটাকুটি হয়ে 1:1 থাকে। তাহলে 1:1 করতে গেলে কি হবে? অপোজিট জিনিস দিয়ে গুণ করতে হবে, ঠিক? তার মানে কি দাঁড়ালো আলটিমেটলি বাবু? আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হলো ব্যবহার আগে ছিল 115, সেই ব্যবহার এখন হয়ে গেল কত? সেই ব্যবহার হয়ে গেল এখন, দাঁড়াও, সেই ব্যবহার এখন হয়ে গেল হচ্ছে 100। আগে ছিল 115, এখন হলো 100। তাহলে নিশ্চয়ই ব্যবহার কমেছে, 115 থেকে 100 হয়েছে মানে ব্যবহার কমেছে। তুমি বললে স্যার ব্যবহার কত কমেছে? তুমি বললে স্যার 15 কমেছে। 115 থেকে 15 কমলে 100 আসে। তাহলে বলেছে কমার পার্সেন্টেজ, তাহলে কমলো কত? 15। কার মধ্যে কমলো? 115-র মধ্যে। পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%, তাই তো? 15/115 ইন্টু 100%। এবং এটা যদি তুমি কাটাকুটি করো
তাহলে দেখো 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 23, তার মানে 3/23 ইন্টু 100%, তাহলে 3/23 মানে পয়েন্টে আসবে অ্যান্সার, তাই তো। এবং দেখো একটা জিনিস কিছু বোঝো আর না বোঝো, একটা জিনিস বোঝো কিনা দেখো তো, 3/23 ইন্টু 100% মানে নিচে কত থাকবে? নিচে অবশ্যই একটা 23 থাকবে, কারণ 23 তো স্যার কাটাকুটি যায় না। তাহলে নিচে 23 একমাত্র অপশন আমি কোনটা দেখতে পাচ্ছি? একমাত্র অপশন দেখতে পাচ্ছি বি, তাই তো। তাহলে বির অ্যান্সার 13/1/23 হবে রাইট অ্যান্সার। আর যদি তোমার তাতেও বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কি করবে, 300-কে 23 দিয়ে এরকম করে করে ভাগ করবে, যে স্যার 23-1-কে 23, তাহলে এখানে হলো 70, তাহলে হলো কত? 3-23 স্যার 69, তাহলে 13/1/, তো এভাবেও তুমি ক্যালকুলেশন করতে পারো, অথবা অপশন দেখেও তুমি বুঝতে পারো কোনটা হবে রাইট অ্যান্সার। তো অপশন বি হবে রাইট। ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কমেন্ট করে রাখবে, ড্রপ ইউর কমেন্ট, ঠিক আছে। চলো 27 কি বলছে দেখো, বলছে কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য সর্বোচ্চ নম্বরে 36% পেতে হবে। তাহলে পাশ করতে গেলে কি করতে হবে, যে মোট মার্কস তার 36% পেতে হবে। একজন ছাত্র 113 পায় এবং 85 নম্বরের জন্য ফেল করে। তাহলে পেলো কত? 113, ফেল করলো কত নম্বরের জন্য? 85 নম্বরের জন্য। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? ক্লিয়ার? তাহলে দেখো আমি ধরলাম যে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার হলো 100%, ফুল মার্কস হলো 100%। দাঁড়াও দেখি পেনের, হ্যাঁ, তাহলে ফুল মার্কস হলো 100% আর এটাকে ধরলাম আমরা 0%, তাহলে 0% থেকে 100% পর্যন্ত হলো মার্কস। তো পাস করার জন্য কত পার্সেন্ট পেতে হবে আগেই বলে দিল, দেখো স্যার পাস করার জন্য 36% পেতে হবে বা 36%। তার মানে আমি এইটুকু পর্যন্ত ধরে এগোলাম এবং এটুকু দিলাম কত? 36%, এবং এর ভ্যালু কি? পাস। অর্থাৎ 36% পেলে একটা লোক কি করবে? পাস করবে। বেশ, তাহলে এই লোকটা কত পেয়েছে? 113 পেয়েছে এবং 85 নম্বরের জন্য ফেল করে। তাহলে সে ফেল করেছে দিনের শেষে, তার মানে সে পাস করতে পারেনি। তাহলে পাশের থেকে কম নাম্বার পেয়েছে। কত নাম্বার পেয়েছে সে? 113 পেয়েছে। আর কত নম্বরের জন্য ফেল করেছে স্যার? 85 নম্বরের জন্য। মানে কি, সে যদি 113 পর্যন্ত সে পেয়েছে, সে যদি আরো 85 নম্বর বেশি পেত 113 থেকে, তাহলে সে কি করতো? পাস করতো, তাই না? এটা তো বেসিক হিসাব। তাহলে বলো, পেয়েছে 113, আরো বেশি পেতে হতো কত? 85। তার মানে কত পেলে পাস করবে? তুমি কি বলবে স্যার? এই দুটো যোগ করে দাও, তাহলে 5-এ 3-এ 8, 8-এ 1-এ 9 আর 1, মানে 198 মার্কস সে যদি পেত কোনো কারণে, তাহলে সে অবশ্যই পাস করত। ক্লিয়ার? আমরা বলছি 198 মার্কস পেলে পাস করত, বই এটাকেই বলছে 36% পেলে পাস করত, তাই তো। তাহলে 36% পেলে পাস করতো, বলছে 198 পেলে পাস করতো। তার মানেটা কি? তার মানেটা কিছুই না, যাহাই হলো 36% তাহাই আসলে 198। এটাই হলো কাজের কথা। 36% মানে পাস করতে হবে, আবার পাস করতে গেলে 198 পেতে হবে। তাহলে 36%-এরই ভ্যালু কত? 198। তাহলে প্রশ্ন হলো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? 100%। তার মানে 100% মানে কত? ব্যাস, এটা হলো প্রশ্ন, তাই তো। তাহলে কি হবে স্যার? এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা, এই তো। এই নাম্বারটাই তার ফুল মার্কস বা 100% মার্কস, তাই না? তাহলে দেখো কাটাকুটি করলে কি হচ্ছে, 9 দিয়ে গেলে 4, 9 দিয়ে গেলে 9-2 = 18, 9-2 = 18, 2 দিয়ে গেলে 2, 2 দিয়ে গেলে 11, 2 দিয়ে এটা গেলে 50, তাহলে 5-11 55 0। তাহলে কত নাম্বার পেতে হবে পাস করতে গেলে? সরি, ফুল মার্কস কত? 550 আছে। অপশন বি হবে তোমার 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আশা করি কারোর আর কোনো বুঝতে অসুবিধা নেই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে বলতে পারো, ঠিক আছে। কোনো জায়গায় যদি তোমার সামান্যতম সম্ভাবনা থাকে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করো, আমি তোমাকে বলে দেব তোমার কোথায় কি সমস্যা আছে। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে 28।
বলছে একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নম্বর পায় এবং 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়। একটু আগে এই প্যাটার্ন করলাম, এবার একটু অ্যাড হল। একজন ছাত্র 32% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 42 নম্বর বেশি পায়। তাহলে একজন কম পেয়েছে, একজন বেশি পেয়েছে, একজন বেশি পেয়েছে পাশের থেকে, একজন ফেল করেছে, এরকম একটা কথাও বলে দিয়েছে। ঠিক আছে, শতকরা 5 নম্বর কত, পাস পার্সেন্টেজটা কত। ঠিক আছে, দেখো একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, সাধারণভাবে লোকে কোন জায়গাটা করে এবং কোন ছোট্ট জায়গাটাকে তোমাকে ধরলে তুমি আরেকটু ছোট করতে পারবে, মানে আরেকটু স্পিডে করতে পারবে, সেটা আমি বলি। তাহলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা ভালো অ্যাপ্রোচ, সেটাও আমরা আলোচনা করছি, তার সাথে জাস্ট একটু অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো ভালো করে যদি দেখো, এই হলো 100%, এটা ধরো 0%, আর এটা ধরো 100%, এই হলো নাম্বার। ঠিক আছে, তো একটা লোক কি করেছে, 20% পায় এবং 30 নম্বরের জন্য ফেল। তার মানে ধরো এরকম একটা জায়গা পাস আছে, কোথায় গেল আবার, এখানে ধরো একটা পাস আছে। ঠিক আছে, এটা হলো পাস। তো একটা লোক কি পেয়েছে, 20% নাম্বার পেয়েছে এবং 30 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে যে ফেল করেছে সে পাশের থেকে কম নাম্বার পেয়েছে। তাহলে পাশের থেকে কম নাম্বারে সে পেয়েছে 20%, এবং সে যদি আরো 30 পেত তাহলে সে পাস করত, মানে 20%-এর সাথে 30 আরো বেশি পেলে পাস করতো, এটা বলেছে। আচ্ছা, আরেকজন ছাত্র 32% নাম্বার পায় এবং 5 নম্বর থেকে 42 বেশি পায়। ঠিক আছে, তাহলে কি বলছে, আরেকটা ছাত্র পাশের থেকে কত বেশি পেয়েছে স্যার, 42 বেশি পেয়েছে, পাস যা দরকার তার থেকে 42 পেয়েছে এবং সে পেয়েছে 32% নাম্বার, এটা বলে দিল। ঠিক আছে, তো এখান থেকে জানতে চেয়েছে কি, পাস পার্সেন্টেজ কত, বা পাস করতে গেলে শতকরা কত নম্বর পেতে হবে। ঠিক আছে, তো দেখো ইন ডিটেলস যদি আমরা বুঝি, তো আগে আমরা যে জায়গাটাকে মূল খেয়াল করার বিষয়, সেই জায়গাটাকে বলি, যেটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে করছে সবাই, ছবি এঁকেই করছে এখন ম্যাক্সিমাম, আর কেউ হয়তো এক্সরে করে না এই প্যাটার্নগুলো, কিন্তু তার মধ্যে থেকেও একটা ছোট জায়গা দেখার আছে। সাপোজ আগে যদি তুমি বলো স্যার পাস পার্সেন্টেজ মানে কি, তো বেসিক হিসাব কি বলছে, পাস মার্কস কততে পাস করতে হবে, কতর মধ্যে করতে হবে, মানে টোটাল মার্কস কত ইন্টু 100%, তাই তো। তাহলে আগে আমাকে টোটাল মার্কস বার করি, পাস মার্কস বার করি, পাস পার্সেন্টেজ বার করি। আচ্ছা, এটা একটা বার করি। দেখো ভালো করে বোঝো, এই যে নাম্বারের বা পার্সেন্টেজ একটা গ্যাপ হয়েছে কিনা দেখো তো, খেলা কোথায়, খেলা এখানে। তো তুমি এখান থেকে এতটা হলো 32 আর এখান থেকে এটুকু হলো 20, তাহলে এইটুকু জায়গা কত, তুমি বলবে স্যার এইটুকু জায়গা হলো 32 মাইনাস 20, তাই না, তার মানে 12%। ঠিক আছে, এই যে এখান থেকে 32, এখান থেকে 20, তার মানে 32 ঘরের মধ্যে এটুকু 20 ঘর গেছে, তাহলে এটুকু 12 ঘর। ঠিক, আচ্ছা নাম্বারের গ্যাপটা এখান থেকে 30, এখান থেকে 42, মানে এখান থেকে এটুকু গেছে 30 আর এখান থেকে এটুকু গেছে 42, তাহলে এই মাঝখানের গ্যাপটা কত স্যার, তুমি বলবে স্যার 30 প্লাস 42, তাই তো। তাহলে 4 আর 3 7, 72। তার মানে তুমি বলবে স্যার 12% যেটা আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজে গ্যাপ, সেটাই আসলে নাম্বারের গ্যাপ কত, 72। তাহলে 12%-এরই ভ্যালু কত, 72। ঠিক আছে, বেশ। 12% যদি 72 হয় তাহলে 100% কত স্যার, 100% মানে কি, ফুল মার্কস, তাই তো, এটা হলো ফুল মার্কস। তাহলে 100% মানে কত স্যার, স্যার 12 থেকে 72 কত গুণ, স্যার 12 থেকে 72 হলো 6 গুণ, 6 12 72, তাহলে 100% মানে কত, এটাও হবে 6 গুণ, তাহলে 6 100 600, ব্যাস। তাহলে এটা কি দাঁড়ালো, 6 100 600টা কি দাঁড়ালো, এটা দাঁড়ানো হলো টোটাল মার্কস বা ফুল মার্কস। আচ্ছা, এরপর আমাকে জানতে হবে স্যার পাস মার্কস কত, কারণ না হলে পাস পার্সেন্টেজে আসবে না, তাই না। তাহলে পাস মার্কস মানে কি, সে আসলে কি করেছে, 20% পেয়েছে এবং 30 পেয়েছে, তবে সে পাস করতে পারবে, তাই না। পাশে যেতে গেলে কি করতে হবে, এখান থেকে 20% আর এখান থেকে 30 নাম্বার, নাম্বার যদি যেতে হয় তাহলে 20%টাকে কিসে কনভার্ট করিয়ে দিতে হবে, নাম্বারে কনভার্ট করাতে হবে। তো দেখো তাহলে পাস মার্কসের জন্য কি হচ্ছে, 20% প্লাস 30, তাই তো।
এখান থেকে 20% প্লাস 30, তাহলে 20% মানে স্যার কত? স্যার 12% মানে 72, মানে 6 গুণ। 100% মানে 6 গুণ 600, তাহলে 20%টাও 6 গুণ, তাহলে 6 20 120, এটা প্লাস 30, তার মানে টোটাল নাম্বার দাঁড়ালো কত? 150। তার মানে পাস মার্কস হলো 150, 150 পেলে তুমি করবে পাস, আর ফুল মার্কস কত হলো? 600। তাহলে তোমার যদি বলে স্যার পাস পার্সেন্টেজ কত, তুমি কি বলবে? স্যার আমি পেলাম 150, কতর মধ্যে? 600-র মধ্যে, আর পার্সেন্টেজ বললে হবে ইন্টু 100%। ব্যাস, 0 0 কেটে দাও, 15 দিয়ে এটা কেটে দাও 4, 4 দিয়ে এটা 100 কেটে দাও 25। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন এ 25%। ঠিক আছে, তাহলে কি বললাম? অপশন এ 25% হবে 100% রাইট অ্যান্সার। তো এটা একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এখানে আমরা অনেকগুলো স্টেপ করেছি। আমরা কি করেছি? ফুল মার্কস বার করেছি, আমরা পাস মার্কস বার করেছি, দেন আমি গেলাম পাস পার্সেন্টেজে, তাই না? কিন্তু আমি যদি তোমাদের বলি যে আমি এসজি স্যার, তোমাদের এই সমস্ত কিচ্ছু করার দরকার নেই, তাহলে কি হবে? বন্ধু? আমি যদি তোমাকে বলি যে সব দরকার নেই, ফেলে দাও, ডিরেক্ট পাস পার্সেন্টেজ আমি পাবো, তাহলে ভাবো পাস পার্সেন্টেজে যদি আমি ডিরেক্ট যেতে চাই, তাহলে মূল সমস্যা কে তৈরি করছে? এই নাম্বারটা। এই নাম্বারটাকে যদি আমি পার্সেন্টেজে ঘুরিয়ে দিতে পারি, ভালো করে বুঝো, এই নাম্বারটাকে আমি কিসে ঘুরিয়ে দিলাম? পার্সেন্টেজে যদি ঘুরিয়ে দিতে পারি, তাহলে আমার ঝামেলা মিটে যায়, তাই তো? তার মানে আমি দেখো একটা জিনিস কি বুঝতে পারছি এখানে, এইটুকু তো আগেই বুঝতে পেরেছিলাম যে 12% মানে 72, এটা তো সবার জন্যই বুঝেছি যে 12%-এর ভ্যালুটা হলো 72, ঠিক আগের অঙ্কটার মতো। কিন্তু এখান থেকে আমি টোটাল মার্কস, পাস মার্কস, দেন পাস পার্সেন্টেজ যাব, ডিরেক্ট পাস পার্সেন্টেজে যাব। তো পাস পার্সেন্টেজে এটুকু তো 20% আছেই, তাহলে 30টাকে যদি পার্সেন্টেজে ঘুরিয়ে দিতে পারি মিটে যায়। তাহলে 30 মানে কত? 30 মানে ব্যাস 12% 72, বা বলা ভালো 72 যদি 12%কে দেখাই, তাহলে 30 কোন পার্সেন্টকে দেখাবে? তুমি বলবে স্যার ক্রস গুণ করে দাও, 30 গুণ 12 বাই 72, 6 12 72, 5 6 30। তার মানে কত দাঁড়ালো আলটিমেটলি? 5%। অর্থাৎ এই যে 30 নাম্বারটা, এর ভ্যালু কত দাঁড়ালো? 5%। তাহলে তুমি বলো এখান থেকে এটুকু হলো 20%, আর এখান থেকে এটুকু হলো 5%, তাহলে টোটাল পার্সেন্টেজ কত দাঁড়ালো? 25%। সেটাই হবে পাস পার্সেন্টেজ ডিরেক্ট। 20 প্লাস 5 25, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। আমাদের এত কিছু করারই দরকার নেই। পাস মার্কস, ফুল মার্কস কেন আমি বার করবো? আমি ডিরেক্ট ছবি যখন এঁকেইছি, ছবির সহায়তা যখন নিলাম, তাহলে আমি কেন এত জটিলতা করবো, তাই না? এটা তো খুব সহজ একটা বিষয় ছিল। ক্লিয়ার? চল, উনত্রিশ। একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করে। তার আয় যদি 20% বৃদ্ধি পেল এবং ব্যয় 10% বৃদ্ধি পেল, তাহলে তার সঞ্চয় বৃদ্ধি পেল কত শতাংশ? সঞ্চয় বৃদ্ধি পেল কত শতাংশ, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে। একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করে। কত পার্সেন্ট খরচ করে? 75%। কার 75%? আয়ের 75% খরচ করে। অর্থাৎ আমি যদি ধরি, আচ্ছা আগে একটু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে করাই, আগে একটু এক্স ধরে করাই, দেখি তুমি আগে এক্স ধরে বোঝো কিনা, তারপরে আমরা করাবো হচ্ছে এসজি স্যার, অর্থাৎ আমি কি মনে করছি, ঠিক আছে, কি হওয়া উচিত মার্কেটে বেস্ট অ্যাপ্রোচ। তার আগে একটু এক্স ধরে একটু করাই তোমাদের, দেখো এক্স ধরে কিরকম হয়। তো তার আয়ের 75% খরচ করা মানে আমি ধরলাম যে তার প্রাথমিক ইনকাম, প্রাথমিক আয় এক্স টাকা ধরে নিলাম, প্রাথমিক আয় এক্স টাকা। ঠিক আছে, এবার দেখো আয়ের 75% খরচ করে, তাহলে খরচ কত স্যার? 75% এক্স এর 75%, তাই তো? এক্স ইন্টু 75/100। তো 25 দিয়ে যদি এটা কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে স্যার? 3x/4। 25 দিয়ে কাটলাম 75-কে 3, 100-কে কাটলাম 4, হলো। তাহলে খরচ সঞ্চয় হয়ে গেল।
তাহলে আয়ের থেকে ব্যয় হয়ে গেল, খরচ হয়ে গেল 3x/4। তাহলে আয় যা আমি করলাম তার থেকে যদি খরচটা বাদ দিতে পারি তাহলে কি পড়ে থাকে? সঞ্চয়, তাই না? আয় হলো x, তার থেকে বাদ দিচ্ছি কি? খরচ, মানে 3x/, দেখে বাদ দিলাম। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে স্যার? 4x মাইনাস 3x। 4 এখানে চলে গেল, 4x মাইনাস 3x করলে কত হয়? x। তাহলে কি দাঁড়ালো? x/4। তাহলে এটা গেল সঞ্চয়, এটা ছিল আগে। আচ্ছা, এবার হলো প্রাথমিক, এবার হলো এখন। এখন কি আছে? এখন আয় কত স্যার? বলেছে দেখো তার আয় 20% বৃদ্ধি পেল। 20% বৃদ্ধি পেল অর্থাৎ এক্স ছিল, এর ওপরে 20% বৃদ্ধি পেল অর্থাৎ 120/100। এটা দাঁড়ালো তার আয়, তাই না? তাহলে 20 দিয়ে যদি কাটি তাহলে কি দাঁড়ালো? 6x/5। ক্লিয়ার? 20 দিয়ে উপর নিচে কাটলাম, 20 দিয়ে 120 কাটলে 6, 20 দিয়ে 100 কাটলে 5, তাহলে 6x/5। এটা কি দাঁড়ালো? আয়। আয় যদি এটা হয় তাহলে খরচ স্যার কত? বলেছে ব্যয় বা খরচ 10% বৃদ্ধি পেল। তার মানে আগে যা ছিল তার থেকে 10% বৃদ্ধি পেল। তাহলে স্যার আগে খরচ কত ছিল? 3x/4। ঠিক, এর 10% বৃদ্ধি হল। 10% বৃদ্ধি মানে ইন্টু 110/100, তাই তো? তাহলে কাটাকুটি করে কত দাঁড়ালো? একটা শূন্য যদি কেটেও দিই, 3×33x/40। এটা দাঁড়ালো খরচ। তাহলে আয় পেলাম, খরচ পেলাম, তাহলে এখন নিশ্চয়ই আমি সঞ্চয় পাবো। সঞ্চয় কত স্যার? সঞ্চয় হলো ইনকামের থেকে যদি খরচটা বাদ দিই সেটাই হলো সঞ্চয়। তাহলে ইনকাম হলো 6x/5, এর থেকে আমি বাদ দিলাম 33x/40। তাহলে কি চলে আসবে? তাহলে চলে আসবে কি? সঞ্চয়, তাই না? তাহলে আমি এখানে এলসিএম করে ফেললাম 40। তাহলে 40-এর মধ্যে স্যার 5 কতবার যায়? তুমি বললে স্যার 8 বার। তাহলে 6 × 8 = 48x মাইনাস 40-এর মধ্যে 40 একবারই যায়, তাহলে 33x। তাহলে দাঁড়ালো কি? 15x/40। ঠিক, এটা হলো এখনের ব্যয়। তাহলে বলছে যে সঞ্চয় বৃদ্ধি পেল কত পার্সেন্ট? সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেল? তার মানে আগের সঞ্চয় ছিল x/4, এখনের সঞ্চয় হলো 15x/4। তাহলে সঞ্চয়ের বৃদ্ধি, সঞ্চয়ের বৃদ্ধিটুকু কত? তুমি বলবে স্যার এখন হলো কত? 15x/40, আর আগে ছিল কত? x/, তাহলে 40 যদি এলসিএম হয় তাহলে 15x মাইনাস 10 গুণ, তাহলে 10x, অর্থাৎ 5x/40, 5 দিয়ে কেটে গেলে x/8 দাঁড়ালো। ক্লিয়ার? কিছুই নেই, বাংলা ক্যালকুলেশন যাচ্ছে। তাহলে এটা হলো কি হলো? সঞ্চয়টা কতটা বাড়বে। এবার বলছে সঞ্চয়ের বৃদ্ধির পার্সেন্টেজ কত, তাই না? বৃদ্ধির পার্সেন্টেজ, তাহলে বৃদ্ধি হলো x/8। কার উপরে? আগের সঞ্চয়ের উপর। আগের সঞ্চয় ছিল x/4। পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%। তো স্যার এটা দিয়ে কাটলে 2, x কেটে গেল, 2 দিয়ে এটা কেটে গেল, 50% হলো রাইট অ্যান্সার। এটা হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। স্যার আমি যদি এক্স ধরে করতে চাই তাহলে দেখো কত বড় ক্যালকুলেশন হতে পারে যদি তুমি এক্স ধরে করো। পরীক্ষার হলে যদি তুমি এখন এইভাবে অ্যান্সার করো, অ্যাপ্রোচ করো, তুমি কিন্তু সিলেকশন পাবে না। এটা তুমি বুঝতে পারো ম্যাক্সিমাম, কিন্তু এই বুঝে তোমার যে বিরাট কোনো লাভ হবে কম্পিটিটিভ সেক্টরে তা নয়। ঠিক আছে? কম্পিটিটিভ সেক্টরে যদি তোমার লাভ করতে হয় তাহলে আমি তোমাকে যে মেথডে করতে বলছি তুমি সেই মেথডে করো, তুমি দেখবে হুহু করে আসবে। দেখি তাহলে আমাদের আয়, লিখি আয়। আয় আছে, খরচ আছে, সঞ্চয় আছে। এদের মধ্যে কি রিলেশন? যে স্যার খরচ আর সঞ্চয়কে যোগ করলে কি চলে আসে? আয়, তাই তো? আমি যা 500 টাকা যদি আজকে সারাদিনে ইনকাম করি, তাতে যদি 200 টাকা আমি খরচ করে ফেলি, তাহলে আজকের দিনে আমার সঞ্চয় বা জমলো কত টাকা? তুমি বলবে স্যার 500 মাইনাস 200, 300 টাকা। এটাই হলো হিসাব, তাই না? তার মানে খরচ যা করবো আর সঞ্চয় যা করবো এইগুলোকে জড়ো করলেই চলে আসছে আয়। যে আজ আমি সারাদিনে 300 টাকা খরচ করেছি আর 400 টাকা জমিয়েছি, তাহলে 300 আর 400 মিলে 700 টাকা হলো আমার আয়। ক্লিয়ার? তাহলে
আমি যদি ধরে নিলাম প্রথমে আয় আমার 100, 100 টাকা আয়, তো বলেছে আয়ের 75% করে খরচ, ঠিক আছে। তাহলে খরচ করে স্যার কত, আয়ের 75%, তাহলে 100 75% করলে কত হয় 75। তাহলে 75 টাকা স্যার খরচ করলো আর সঞ্চয় করলো কত টাকা, সঞ্চয় করলো 25 টাকা। বেশ, তার আয় 20% বৃদ্ধি পেল, ভালো কথা। তাহলে আয় যদি 20% বৃদ্ধি পায়, বলো 100 20% মানে কত, স্যার 100 20% মানে 20, এই 20টা বৃদ্ধি পেল। তাহলে এখন স্যার কত হলো, 120 হয়ে গেল আয়, ব্যাস শেষ। আচ্ছা, ব্যয় 10% বৃদ্ধি পেল, তাহলে আগে ব্যয় ছিল কত 75, তাহলে 75-এ কত পার্সেন্ট বৃদ্ধি হবে 10%। স্যার 10% মানে কি শিখিয়েছি তোমাকে, যে 10% মানে একটা পয়েন্ট সামনে, তাহলে 75-এ 10% মানে কত 7.5, তাহলে 7.5 বৃদ্ধি পেল, অর্থাৎ কত হলো 82.5। 75-এর থেকে 7.5 যোগ করলে কত হয় 75 প্লাস 7.5, তো 82.5। এবং তারপরে সঞ্চয়, তাহলে আমাকে বলো যে সঞ্চয় কি হলো, সঞ্চয় কি হলো, সঞ্চয় মানে কি স্যার, ইনকাম থেকে খরচটা বাদ দিলেই সঞ্চয়, তাই তো। তাহলে 120 মাইনাস 82.5 কত হলো, মাইনাস 82.5, তো কত হলো 37.5। এটা হলো এখনের সঞ্চয়, ক্লিয়ার। তাহলে তুমি আমাকে বলো আগে সঞ্চয় ছিল 25 এবং এখন হলো 37.5, তাহলে সঞ্চয় কি বাড়লো না কমলো, তুমি বললে স্যার বাড়লো, কত বাড়লো 12.5, অর্থাৎ 25 আর 12.5 যুক্ত হয়েই হলো 37.5, বা 37.5 থেকে 25 বাদ দিয়ে দাও, এটা বেড়েছে। 25 থেকে 37.5 হয়েছে মানে কত বেড়েছে 12.5 বেড়েছে। তাহলে তোমাকে বলেছে পার্সেন্টেজ ইনক্রিজ কত হলো কার, সেভিংসে, তাই তো। তাহলে কত হলো বাবু, পার্সেন্টেজ ইনক্রিজের জন্য ইনক্রিজ করলো 12.5, কতর মধ্যে ইনক্রিজ করলো 25-এ, পার্সেন্টেজ মানে কি ইন্টু 100%, 12.5 দ্বিগুণ হলো 25, 2 দিয়ে 100 কাটলে, তো দেখো অঙ্কটার মধ্যে কিছুই ছিল না, 50%, দেখো খুব সহজেই চলে এলো। কিন্তু এটাকেই যদি আমরা এক্স ধরে করতাম, রেডিমেড ফর্মুলা ইউজ করতাম, তাহলে কি হতো, অনেক বড় হয়ে যেত, তোমাকে দেখালাম। কিন্তু দেখো এখানে দেখো কোনো রেডিমেড ফর্মুলা নেই, এক্স নেই, কিছু নেই, এবং সবচেয়ে বেস্ট ভাবে তোমার কাছে কমপ্লিট হয়ে গেল, তোমারও কোনো বুঝতে অসুবিধা হলো না। ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, ডাব্লিউবিসিএস মেন্স 2020-তে এসছে, বলছে একজন দোকানদার অতিরিক্ত স্টকের ওপর 20% এবং 10%-এর দুটি ক্রমিক ছাড় প্রদান করে, ভালো কথা। পরবর্তীতে সে নগদ লেনদেনের ওপর আরো অতিরিক্ত 5% ছাড় প্রদান করে, ঠিক আছে। যদি একজন ব্যক্তি অতিরিক্ত স্টক থেকে একটি শার্ট কেনে এবং নগদে লেনদেন করে, তাহলে মোটের ওপর সে শার্টে কত পার্সেন্ট ছাড় পায়, ক্লিয়ার। তাহলে কি বলেছে, অতিরিক্ত স্টকের ওপর দুটি ছাড়, ক্রমিক ছাড় 10%, 20-10, আবার নগদের লেনদেনের ওপর জন্য আবারও 5% ছাড়। তাহলে একজন ব্যক্তি যদি অতিরিক্ত স্টক থেকে নগদে লেনদেন করে, অর্থাৎ সে 3 রকমই ছাড় পাবে, অতিরিক্ত স্টকের জন্য 20% 10% ছাড়, আবার 5% অতিরিক্ত ছাড় সে পাবে কোথায়, কিন্তু নগদে লেনদেন করছে। তাহলে ওভারঅল তার ছাড় কত পার্সেন্ট হবে, তাহলে এটা হলো ওই পরপর ছাড় বা সাকসেসিভ ছাড়ের একটা অংশ। তো তুমি একটা ফর্মুলা ইউজ করতে পারো, যদি ফর্মুলা দিয়ে করো, আমি আগে ফর্মুলা দিয়েও দেখাচ্ছি তোমাকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ রেশিওর অ্যাপ্লিকেশন, যেটা তোমার পরীক্ষার হলে বেশি অ্যাপ্লিকেবল বলে আমি মনে করি, আমি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। তো আগে দেখো 20% এবং 10% হলে আগে মোট ছাড় কত হবে, স্যার ছাড়ের জন্য দুদিকেই যদি মাইনাস হয়ে যায়, দুদিকেই ছাড় হয়, ফর্মুলা কি ওভারঅল সাকসেসিভের ফর্মুলা -x -y প্লাস মাইনাস xy/100, এটা কি সাকসেসিভ ছাড় বা পরপর ছাড়ের ক্ষেত্রে ওভারঅল ছাড় কি হবে তার ফর্মুলা, দুটো পরপর ছাড় যদি হয়, তাই তো ফর্মুলা ইউজ করে করতে পারি। তাহলে বলো একবার 20% ছাড়, একবার 10% ছাড়, তাহলে -20 -10, আর মাইনাসে মাইনাসে প্লাস 20 × 10/100, এটা হলো আগে টোটাল ছাড় কত পাচ্ছ সেটা বার করে দুটো মিলিয়ে, ঠিক আছে। তাহলে এখানে হলো -30 আর এখানে হলো প্লাস, মানে -28 হলো, তাহলে ওভারঅলে -28।
এখন -28 তো আছেই, তার উপরে আবার অতিরিক্ত কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5% ছাড় দিয়েছে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আবার নতুন ফর্মুলা অনুযায়ী করো, -28 -5, দুটোই মাইনাস, এবং মাইনাসে মাইনাসে প্লাস 28 × 5/100, তাই তো? তাহলে -28 -5 মানে -33, প্লাস এটা দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 5 × 40, হাতে আমার 4, 5 × 2 = 10, আর 4 = 14, 1.40, দুটো শূন্য 100-এর জন্য। তাহলে -33 প্লাস 1.40, অর্থাৎ 33-এর থেকে আরো 1.40 এদিকে চলে এলে কত হচ্ছে? 31, মাইনাসে গেল -31.6%। তার মানে ওভারঅলে সে কত পার্সেন্ট ছাড় পাবে? 31.6% ছাড়। মাইনাস দিয়ে কি বোঝানো হচ্ছে? নেগেটিভে গেছে। তো এটাকে তুমি এরকম ফর্মুলাতে ইউজ করতে পারো, ঠিক আছে? কিন্তু আমি এসডি স্যার হিসেবে তোমাকে বলবো যে ফর্মুলাটাকে ভুলেই যাও ভাই, ফর্মুলা ইউজ না করি, ফর্মুলাটাকে যদি ইউজ না করি আমরা দেখবো রেশিওতে কি হবে। এটা তো গেল ফর্মুলার ইউজ কি হবে, ঠিক আছে? রেশিও হলে কি হবে স্যার? প্রথমে স্যার কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/5। তারপরে 10% ছাড়, যার ভ্যালু হলো 1/10। আর 5% ছাড় মানে 5/100, যার ভ্যালু হলো 1/, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে, প্রথমে আমি বলতেই পারি যে জিনিসটার দাম আগে এবং নাও, 3বার কাজ হয়েছে। প্রথমে হচ্ছে 20% কমেছে, ছাড় দিয়েছে, তার মানে 5-এর মাল 1 কমে গেছে, তার মানে হয়েছে 4। তারপরে 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দেওয়া মানে কি? 10 থেকে 1 কমে যাওয়া, অর্থাৎ 10-এর মাল পাওয়া গেছে কততে? 9। আর তারপরে কি বলেছে? 5% অতিরিক্ত ছাড়, তাহলে 5% মানে 1-এর 20, তার মানে আগে যদি 20 হতো তাহলে এখন 1 ছেড়ে হচ্ছে 19, তাই না? তাহলে কি দাঁড়ালো বাবু? 5 × 2 = 10, দুটো শূন্য, 1000, তাই না? আচ্ছা, এখানে কি দাঁড়ালো? 4 × 9 × 19, 9 × 19 মানে 9 9 81, হাতে আমার 1, 9 × 9 8 17, 171 × 4, 4 1 4, 4 7 28, হাতে আমার 2, 4 1 4 আর 2 684। তার মানে আগে যদি থাকে 1000, তাহলে এখন সেটা দাঁড়িয়েছে কত? 684। ক্লিয়ার? আগে যদি 1000 থাকে, এখন 684। তাহলে এখন স্যার কত কমেছে? তুমি বললে স্যার কত? 316, তাই তো? 684-র সাথে 316 যোগ করলে কত হয়ে যায়? 1000। তাহলে 1000 থেকে 684 মানে 316 কমেছে। তোমাকে যদি বলে স্যার পার্সেন্টেজ কি হয়েছে, তুমি কি বলবে? 316 কমেছে প্রতি কততে? 1000-এ। পার্সেন্টেজ মানে কি? ইনটু 100%। তাহলে 0 0 কেটে দাও, 316/10 করলে 31.6, একটা পয়েন্ট সামনে। অ্যান্সার কোথায়? অপশন সি। ক্লিয়ার? কি ঠিক আছে? রেশিওর অ্যাপ্লিকেশন হলে কত ছোট হয়ে যেতে পারে, আর যদি আমরা ফর্মুলা ধরে করি বা কোনো অঙ্ক ধরে করি তাহলে কত বড় হতে পারে অঙ্ক। আর রেশিও ধরে করলাম, কিছুই নেই, কতগুলি সংখ্যা লিখলাম, ফটাফট অ্যান্সার হয়ে গেল। তো এই পর্যন্তই ছিল আমাদের আর এস আগরওয়ালের পার্সেন্টেজ। তো কেমন লাগলো? এইগুলোই হলো বেস্ট কোশ্চেন যেগুলো আর এস আগরওয়ালের বইয়ের মধ্যে রয়েছে অবজেক্টিভ অ্যারিথমেটিকে। তো তোমরা বইগুলো অবশ্যই ব্যবহার করো, এবং এসডিএসসিসির তরফ থেকে ফাউন্ডেশনের 4টি বই মার্কেটে অ্যাভেলেবেল, ম্যাথ, ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল স্টাডিজ, তার সাথে সায়েন্সও রয়েছে। তো 4টে বই 1000 টাকা দাম, উইথ তার ভিডিও সলিউশন। প্রতিটা প্রশ্নের ভিডিও অ্যানালাইসিস করে করে তোমাদের আমি শিখিয়েছি, এবং যে যে সাবজেক্টে যে যে টিচাররা রয়েছে তারা তোমাদের সাথে সেইগুলোকে শেয়ার করেছে, তাদের ধ্যান ধারণা এবং কম্পিটিটিভ ফিল্ডে কোন প্রশ্নগুলোকে কিভাবে আলোচনা করলে বেস্ট অ্যাপ্রোচ পাওয়া যায় সেগুলো নিয়ে। তো আশা করি এইগুলো তোমাদের ভালো লাগবে, এবং এই বইগুলি তুমি অবশ্যই অর্ডার করতে পারো। আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে তুমি তোমার বইটা অবশ্যই অর্ডার দিতে পারো। তো এই ভিডিও ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, বিশেষ করে যারা নতুন থেকে শুরু করছে তারা। নমস্কার।